দাদু ভাইয়া, তুমি এখানে থাকো কেন? এই গাছতলায় একা একা বসে বসে তুমি কি করো? আমরা যদি চলে যাই তাহলে তো তুমি এখানে একা একা বসে থাকবে। তোমার কি ভয় হয় না রাতের বেলা যে এখানে একা একা থাকো? আমার তো এখনই অনেক ভয় লাগছে। তাহলে তুমি কিভাবে থাকো? তোমার বাড়িতে তুমি চলে যাও। না রে দাদু ভাই, আমার কাছে আর কোনো ভয় নেই। তুমি ছোট, তাই তোমার কাছে খুব ভয় লাগছে। আমি তো আর ছোট না, তাই আমার কাছে কোনো ভয় লাগে না। আমি নিজেই তো ভূত পেতনি, তাই ভূত পেতনি আর কি আমাকে ভয় দেখাবে? আর বাড়ি, এটাই আমার বাড়ি, এখানেই আমি জন্মেছি, তাই এটাই আমার বাড়ি। আচ্ছা দাদু ভাইয়া, তোমার ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের ঘরে কি আমাদের মতো এমন ছোট ছোট ভাই নাতনি নেই তোমার? তারা কি তোমার খোঁজ খবর নেয় না? তোমাকে দেখাশোনা করে না তারা? তারা কোথায় থাকে? হ্যাঁ রে দাদু ভাইয়া, তোমাদের মতো এমন সুন্দর ফুটফুটে আমারও 4-5টি নাতি রয়েছে এবং 2জন ছেলেও রয়েছে। ছেলের ঘরের 2জন বউ রয়েছে, কিন্তু থেকেও না থাকার মতো। আমার বলতে খুবই লজ্জা হচ্ছে। দাদু ভাইয়া, তাহলে তারা কোথায় থাকে? তারা কেন তোমার কাছে আসে না? ওই ছোট ছোট নাতিগুলো, তারাও কেন আসে না তোমার কাছে? তারা আসলে তো আমরাও তাদের সাথে খেলাধুলা করতে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তাদেরকে আসতে বলো, তাহলে আমরাও তাদের সাথে খেলাধুলা করতে পারবো। তাহলে তোমার অনেকগুলো নাতি হয়ে যাবে, তোমার কাছেও খুব ভালো লাগবে গল্প করতে। তারা কেউ মরেনি, সবাই বেঁচে আছে। গ্রামে থাকাটা তাদের পছন্দ নয়, শহরে থাকাটাই তাদের কাছে খুব ভালো। এই জন্য তারা আমাকে এখানে একা রেখে চলে গেছে শহরে। সেখানে তারা বাড়ি ঘর করে থাকে, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোনো কিছুই তাদের অভাব নেই। নাইনাতকুর যেগুলো আছে সেগুলো আমার কাছে আসতে দেয় না। তারা তো আসতে চায়, গ্রাম তাদের কাছে খুবই প্রিয়। ঠিক আছে দাদু ভাইয়া, তুমি মন খারাপ করো না। আজকের পর থেকে আমরা দুজনেই তোমার নাতনি। আমরাই তোমাকে দাদু ভাইয়া বলে সম্বোধন করব, তোমাকে ডাকবো। তুমিও আমাদেরকে খুব আদর করবে, তাহলেই তোমার কাছে ভালো লাগবে। তারা না আসুক, তাদের কথা তুমি ভুলে যাও। তারা যেমন ভাবে তোমার কথা ভুলে গিয়েছে, তুমিও আজকের পর থেকে তাদের কথা ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই বলেছে। আজকের পর থেকে আমরাই তোমার নাতি, আমরাই তোমার সাথে প্রতিদিন বিকেলে এসে খেলাধুলা করব। তুমিও এতে মজা পাবে, আমরাও আনন্দ পাবো। তুমি তাদেরকে ভুলে যাও। আর কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানিও, আমরা তোমার সেই প্রয়োজন পুরো করার চেষ্টা করব। ঠিক আছে দাদু ভাইয়ারা, তোমরা যা বললে তাই হবে। তোমাদের মতো 2জন নাতি পেয়ে আমার মনকে খুবই আনন্দিত করে তুলছে। এবং কোনো কিছু যদি দরকার হয় তাহলে আমি তোমাদেরকেই বলবো। ভাইয়া চল দ্রুত বাড়িতে যাই, আব্বু আম্মু জানতে পারলে আমাদেরকে আবার বকা দিবে আমরা যে দাদুর কাছে প্রতিদিন চলে আসি। তুই কোনো চিন্তা করিস নে, সব ভরসা আমার উপর রাখ। আমি বিষয়টি সামলে নিব, আব্বু আম্মু বুঝতে পারবে না। ওগো, ছেলে মেয়ে দুইটি রোজ বিকেলে স্কুল থেকে এসে কোথায় যায় একটু খোঁজ খবর নাও। আর নয়তো যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তো আমাদেরই কষ্ট হবে। আমি তো মহিলা মানুষ, বাইরে বেরোতে পারি না। তুমি তো একটু বেরোতে পারো, গিয়ে খোঁজ খবর নাও
কোথায় যায়? সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই বের হয়েছে, এখনো আসার খবর নেই। এভাবে চলতে থাকলে তো আমাদের সংসারের আরো নাজুক অবস্থা হবে। এ নিয়ে তোমার ভাবতে হবে না। ছেলে মেয়ে শুধু তোমার একার নয়, আমারও কিন্তু ছেলে মেয়ে। পাশের বাড়ির ছেলে মেয়েদের সাথে হয়তো খেলাধুলা করতে চায়, সারাদিন তো স্কুলেই থাকে এবং বাকি সময় বাড়িতেই পড়াশোনা করে, তাই একটু খেলাধুলার জন্য তো বাইরে বেরোতেই পারে। তা নিয়ে এত ছটপট করার কি আছে? থাক থাক, আর মায়া দেখাতে হবে না। এখন কি খোঁজ খবর নাও, কোথায় গিয়েছে, কি করে, কার সাথে খেলাধুলা করে। জলদি বাড়িতে নিয়ে আসো, আমার খুবই চিন্তা লাগছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এতই যেহেতু ছটপট করছো আর বসে থাকতে পারছো না, তাই আমি বেরোচ্ছি, গিয়ে তোমার ছেলে মেয়েকে আনছি। তবে তুমি খাবার রেডি করো, খাবার জলদি তৈরি করো, যাতে বাড়িতে এসেই সবাই মিলে খেতে পারি। অনেক ঘাস খেয়েছিস, আর ঘাস খেতে হবে না। এবার চল, সারাদিন ঘাস খাওয়ার কোনো খবর নেই। এখন সন্ধ্যা হয়েছে, এখন তার ঘাস খেতে মনে চেয়েছে। চল চল, সব ভাগ্যজন আমার কপালেই উপরওয়ালা ঢেলে দিয়েছেন। এই ছেলে মেয়েও কথা শোনে না। একটা ছাগল আছে, সেটাও ঠিক মতো ঘাস খায় না। সব পেরেশানি শুধু আমার কপালে। চল চল, আর খেতে হবে না, এবার গাছতলায় ফিরে যাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, জলদি হাট, জলদি হাট। এই যে তোমার 2 আদরের সোনামণি। আমি গিয়ে দেখি কোথা থেকে যেন হাঁটি হাঁটি পা করে আমার দিকে আসছে। জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছো, কোনো উত্তরই দেয়নি আমাকে, তাই তোমার কাছে নিয়ে আসলাম। জিজ্ঞেস করো কোথায় গিয়েছিল। সোনামণিরা, তোমরা কোথায় গিয়েছিলে? সত্যি করে বলো তো। তোমরা জানো না আম্মুর চোখের আড়াল হলে তোমাদের জন্য কত পেরেশানি হয়? আমার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ঘুমাতে পারি না। কেন না বলে চলে গেলে? আম্মু আপু, আমরা দূরে কোথাও যাইনি, আমরা কাছেই থাকি। ওইখানে বটতলা গাছের নিচে একটা দাদু ভাইয়া আছে না, সেই দাদু ভাইয়ার নিকট আমরা যাই। রোজ বিকেলে তার সাথে গিয়ে আমরা গল্প করি। সেও আমাদের কি সুন্দর সুন্দর গল্প শোনায়। আমার তো আর আপন দাদু ভাইয়া নাই, সেজন্য তার কাছে আমরা চলে যাই। সে আমাদেরকে খুবই আনন্দ দেয়। ঠিক আছে আম্মু জান, আজ থেকে কোথাও বের হলে আমাকে জানিয়ে যাবা, না হয় আম্মু তো তোমাদের জন্য পেরেশান হয়ে যায়। বুড়িমা, বুড়িমা, দেখো কে এসেছি, ওঠো ঘুম থেকে। আরে বাবা, তুমি হঠাৎ আমার এখানে যে চলে আসলে। আমার কাছে তো এমন কিছু নেই তোমাকে দেওয়ার মতো। আরে বুড়িমা, এ কি বলছেন আপনি? আপনি তো কত দুঃখে দিন কাটান, সেখানে আপনি আবার আমাকে কি দিতে চাচ্ছেন? আমার কিছুই প্রয়োজন নেই, আমার সবই আছে। আমি চেষ্টা করছি আপনাকে কিছু দেওয়া যায় কি না। আপনার দুঃখ কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না, তাই ভাবছি এলাকার মধ্যে কোনো একটা জায়গা ব্যবস্থা করে সেখানে আপনাকে একটা বাড়ি নির্মাণ করে দিতে। আমি নবাব সাহেবকে বলেছি, নবাব সাহেব আমার কথায় সাড়াও দিয়েছেন। সে নিয়ে আপনি একটুকু টেনশন করিয়েন না। বাবা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি
তুমি আমার ছেলে নয়, কিন্তু ছেলের মতো করে একজন বৃদ্ধা মায়ের খোঁজ খবর রাখো। যখন যা প্রয়োজন সব কিছুই তুমি আমাকে ব্যবস্থা করে দিচ্ছ। তুমি এমনকি একটা বাড়ির ব্যবস্থা করেও দিচ্ছ, যেখানে আমি একা মানুষ, একটা চাটি আর একটা বালিশ হলেই আমার জীবন কেটে যায়। সেখানে নাকি তুমি আমাকে একটা বাড়িও নির্মাণ করে দিচ্ছ। উপরওয়ালা তোমাকে এর উত্তম প্রতিদান দান করুন এবং তোমাকে আখিরাতেও অনেক বড় বদলা দান করুক। না বুড়িমা, এমনটি বলি আমাকে আর লজ্জা দিবেন না। আজকে যদি আমার নিজের মা থাকতো তাহলে তো নিজের মায়ের জন্য এতটুকু কাজ করতাম। ছেলে হিসাবে তো এতটুকু করা আমার দায়িত্ব ছিল। সেখানে না হয় আপনার জন্যই করে দিলাম, তাতে তো কোনো সমস্যা নেই। আপনার যখন যা প্রয়োজন হবে সবই আমাকে বলবেন। আমি আজ থেকে আপনার ছেলের মতো সব প্রয়োজন পুরো করার চেষ্টা করব আমি। আপনি আমার উপর একটু ভরসা রাখবেন এবং আমার জন্য দু হাত তুলে উপরওয়ালার কাছে দোয়া করবেন। ভাইয়া, জলদি চলো, জলদি চলো। দ্রুত গিয়ে দাদু ভাইয়ার কাছে সুন্দর সুন্দর গল্প শুনতে হবে। আজকে দাদু ভাইয়ার নিকট গিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। জলদি আবার বাড়িতে ফিরে আসতে হবে। আকাশ, তোমার কাজ আর তোমার কথা শুনে আমার নিজেরও অনেক উৎসাহ জেগেছে। তুমি যেভাবে বুড়িমায়ের জন্য এত কিছু করছো, সেখানে আমার এত সয় সম্পত্তি থাকা সত্ত্বেও প্রতি বছর যে পরিমাণ জাকাত আসে, সেই জাকাতের টাকা দিয়ে বুড়িমায়ের মতো এমন 10 জন বুড়িমাকে আমি চালাতে সক্ষম ছিলাম। কিন্তু আমি তো তা করিনি। তোমার সয় সম্পদ তেমন নেই, তারপরও তুমি যেভাবে বুড়িমায়ের জন্য আগ্রহ দেখাচ্ছ, সেটা দেখে আমি আর বসে থাকতে পারিনি। নবাব সাহেব, আপনার মতো বড় বড় মানুষ আর পিতামাতার দোয়া মাথার উপর রয়েছে বিদায়ী এত বড় বড় কাজ করতে সাহস করতে পারি। তাই বলছিলাম যে আমার কাছে বেশ কিছু টাকা রয়েছে, আর আপনার নামে ওই পুকুর পাড়ের মাঠের যে জায়গাটা রয়েছে সেখানে যদি একটু জায়গা করে দিতেন তাহলে বুড়িমায়ের জন্য একটা বাড়ি নির্মাণ করতে পারতাম। তা যদি আপনি কিছু বলেন। বেশ ভালো কথা। তাহলে তুমি আগামীকাল সকালে ওই পুকুর পাড়ের মাঠে আমার সাথে দেখা করো। আমি তোমাকে জায়গা দেখিয়ে দিব। সেখানে তুমি তোমার সেই টাকা কাজে লাগিয়ে তুমি একটা ঘর নির্মাণ করে দিও, যাতে বুড়িমা আরামে থাকতে পারে। আর তুমি কোনো কাজ করার আগে আমাকে জানিও। আমিও চেষ্টা করব তোমার সাথে একটু সহযোগিতার হাত বাড়াতে। বুড়িমা, বুড়িমা, শুনেছি তোমার জন্য নাকি একটি ঘর নির্মাণ হচ্ছে। সেটা কোথায়? আমরা কি গিয়ে দেখতে পারবো? তোমার সাথে সেখানে গিয়ে গল্প করতে পারবো প্রতিদিনের ন্যায় এখানে যেভাবে গল্প করছি? হ্যাঁ দাদু ভাইয়া, আমার জন্য একটি ঘর নির্মাণ হচ্ছে। তবে কোথায় হচ্ছে সেটা তো আমি জানি না। তবে এটা জেনে রাখো, আমার জন্য যদি কোনো ঘর নির্মাণ হয়, তোমরাও সেখানে গিয়ে আমার সাথে গিয়ে গল্প করতে পারবে। এখানে যেভাবে কোনো বাধাহীন তোমরা আমার সাথে মজার মজার গল্প করতে পারো, ঠিক সেখানেও তোমরা আমার সাথে মজার মজার গল্প করতে পারবে। কেউ বাধা দিবে না। তাহলে তো বাড়ি মজা হবে। দাদুর সাথে আর গাছতলায় বসে বসে গল্প করতে হবে না। এখানে বসে বসে গল্প করতে গেলে অনেক সময় উপর থেকে পাখি হাঁকু করে দেয়, যার কারণে আমাদের কাপড় নষ্ট হয়ে যায়। আজকের পর থেকে দাদু ভাইয়ের সাথে নতুন ঘরে নতুন খাটের উপর বসে বসে আমরা মজার মজার
বাদাম খাবো এবং গল্প করব। এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। কি যে মজা হবে তখন। আচ্ছা আকাশ, এখানেই তুমি একটা ঘর নির্মাণ করে দিও। এই জায়গাটাই সবচেয়ে ভালো হবে। আর তোমার কাছে যদি টাকা কম থাকে তাহলে আমাকে বলিও, আমিও কিছু টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে নবাব সাহেব, এখানেই আপনার কথা মতো আমি এখানে একটা ঘর নির্মাণ করে দিব বুড়িমাকে, যাতে বুড়িমার আর কোনো দুঃখ না থাকে। আর আপনার মতো মানুষই হয় না, আপনি এলাকার মধ্যে অনেক ভালো মানুষ। আপনার নাম ডাক যেমন, ঠিক আপনার কর্ম তেমনই। আপনি মানুষকে অনেক সহযোগিতা করেন, যদিও প্রকাশ করেন না। আপনি খুবই ভালো মানুষ। আপনার কাছে আমিও অনেক কৃতজ্ঞ। ওগো শুনছো, আমাদের ছোট্ট খোকামণিরা রোজ বিকেলে যেই বুড়িমায়ের নিকট গিয়ে গল্প করে, তার জন্য পুকুর পাড়ে একটা ঘর নির্মাণ হবে। আমি চাচ্ছিলাম সেই ঘর নির্মাণ কাজে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে, কারণ আমাদের ছোট্ট খোকারাই তো তার নিকট গিয়ে রোজ বিকালে গল্প করবে। যদি তার ঘরটা একটু সুন্দর হয়, একটু ভালো হয়, তাহলে তো আমাদের খোকামণিদের জন্যই তো আরাম হবে, তার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে বুড়ির জন্য একটা ঘর নির্মাণ হলে সেখানে আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তুমি যেহেতু বলেই ফেললে, তাহলে আর দেরি কেন? আজ বিকালে গিয়েই আমি টাকাটা দিয়ে আসবো। ঘরটা কেমন হয়েছে? আমার যতটুকু সামর্থ্য ছিল সবটুকু দিয়েই ঘরটি নির্মাণ করেছি। হ্যাঁ রে বাবা, এটা তো শুধু একটি ঘর নয়, এটা একটি রাজপ্রাসাদ তুমি আমাকে নির্মাণ করে দিলে। যেখানে আমি গাছতলায় থাকতাম, সেখানে এটা তো আমার জন্য একটা রাজপ্রাসাদ। না বুড়িমা, না, এরকম কিছু না। আপনি এরকম ভাবে বলে আমাকে লজ্জায় ফেলবেন না। আর যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। আপনার ঘর যদি পছন্দ না হয়ে থাকে তাও আপনি আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আরেকটি নির্মাণ করে দিতে। না রে বাবা, যেটা বানিয়ে দিয়েছো সেটাই যথেষ্ট। তোমার জন্য দোয়া রইল। তোমাকে উপরওয়ালা অনেক অনেক দান করুন। এর বিনিময়ে তোমাকে উত্তমভাবে উপরওয়ালা দান করুন, সেটাই তোমার জন্য দোয়া করি। তুমি যেই উপকার আমার করলে, তা কখনো আমি এর ঋণ পরিশোধ করতে পারবো না। তাহলে ঠিক আছে বুড়িমা, আজকের মতো আমি উঠলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন। দাদু ভাইয়া, তোমার ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের ঘরও এত সুন্দর না। তোমার ঘর যতটা সুন্দর, আজকের পর থেকে রোজ বিকালে এখানেই তোমার কাছে চলে আসবো আমরা। দাদু ভাইয়ারা, কোনো অসুবিধে নেই, যখন খুশি তখনই চলে আসবে আমার ঘরে। তোমাদের জন্য সর্বদাই আমার দুয়ার খোলা থাকবে। তোমরা যখন খুশি তখনই আসতে পারো। আচ্ছা দাদু ভাইয়া, আমাদের এই গল্পের একটি সুন্দর নাম দেওয়া যায় না? যে নামটি দেখতে এবং শুনতে খুবই ভালো লাগবে।
হ্যাঁ, তা তো দেওয়া যায়, কিন্তু সেটা আমি দিব না। তোমরা নিজেরাই পছন্দ করে রেখে দাও। তাহলে ঠিক আছে, আজকের পর থেকে এই গল্পের নাম থাকবে বুড়িমার কষ্ট। না রে ভাইয়া, এই নামটা সুন্দর নয়, এটা আমার কাছে পছন্দ নয়। বুড়িমার কষ্ট এই নাম আমি মানব না। এই গল্পের নাম থাকবে বুড়িমার ভাগ্য। এই নামটাই খুব সুন্দর, এটা সবাই পছন্দ করবে। দেখ, তুই ছোট মানুষ, তুই বড়দের মাঝে কথা বলিস নে। আমি যেটা বলেছি সেটাই থাকবে, সেটাই খুব সুন্দর নাম। আহা দাদু ভাইয়ারা, তোমরা এখানে বসে বসে ঝগড়া করছো কেন? সে যেহেতু ছোট, সে একটা নাম পছন্দ করেছে, তারটাই থাক না। তুমি তো তার চেয়ে বড়, তুমি ভাই হিসাবে ছোট বোনের কথাটা মেনে নেও না। সে যা বলে তাই হোক না। ঠিক আছে, দাদু ভাইয়া যেহেতু এত করেই বলছে, আর তুই ছোট হিসাবে তোর নামটাও দাদু ভাইয়ের কাছে খুব ভালো লেগেছে, ওই হিসাবে আমি আর এখানে কিছু বলছি না। তুই যে নামটা রেখেছিস সেটাই থাকবে। তাই এই গল্পের নাম হবে বুড়িমার ভাগ্য। বুড়িমার ভাগ্য। এই বলে আমরা এই গল্প থেকে বিদায় নিচ্ছি। যেহেতু বুড়িমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, তাহলে আর এখানে থেকে আমাদের কোনো প্রয়োজন নেই। এই গল্পের মাধ্যমে আজকে আমরা আমাদের এখান থেকে বিদায় নিব।